আজকে তোমাদের একাদশ শ্রেণীর রসায়ন বইয়ের মৌলসমূহের শ্রেণীবিভাগ ও ধর্মাবলীর পর্যায়বৃত্তি এই অধ্যায়টা করাবো। এই অধ্যায়টা পর্যায় সারণী নামে তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো। পর্যায় সারণী, আশা করি তোমরা ক্লাস 10-এই এর সম্পর্কে বিস্তারিত জেনে এসছো। আমি তাই জন্য সময়টাকে নষ্ট করব না, কারণ তোমরা জানো পর্যায় সারণী কেন তৈরি করা হয়েছে, এর পিছনে উদ্দেশ্যটা কি। তাই জন্য এগুলো বলে আমি আর সময় নষ্ট করব না। আমি আজকে তোমাদের কিছু প্রশ্ন আলোচনা করব এবং তার সাথে সাথে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি কোনো প্রশ্ন অসুবিধা থাকে কমেন্টে জানাবে, আমি তার উপরে এরপরে একটি ভিডিও বানাবো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন দিয়ে। কি বলেছে না, ডোবেরিয়ানের ত্রয়ী সূত্র। ত্রয়ী সূত্র কি? যে রাসায়নিকভাবে সাদৃশ্য প্রতি তিনটি মৌল শ্রেণীর মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব মোটামুটিভাবে অপর মৌল দুটির পারমাণবিক গুরুত্বের গড় হয়। যেমন তোমার একটা আমি উদাহরণ দিলে বুঝতে পারবে, যে পরপর তিনটে মৌল আমি লিখে নিচ্ছি, রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এই রকম তিনটে মৌলকে আমি লিখে নিচ্ছি, যেমন লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম। এই তিনটে মৌলের পারমাণবিক গুরুত্ব আমরা জানি যে লিথিয়ামের হচ্ছে 7 আর পটাশিয়ামের হচ্ছে 39। তো ডোবেরিয়ানের সূত্র অনুসারে যে তিনটে মৌলের প্রথম এবং শেষের মৌলটার পারমাণবিক গুরুত্বের যে গড় হবে সেটাই হবে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব। কেমন তাহলে হবে? তাহলে 37 আর হচ্ছে 39কে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে কত হবে দেখো, 39, 40, 41, 42, 43, 44, 45, 46 মানে 46, আর কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 23। তাহলে সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 23। তাহলে রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এইরকম তিনটে মৌলের ক্ষেত্রে মাঝের মৌলের পারমাণবিক গুরুত্ব হচ্ছে প্রথম এবং যে শেষের যে মৌলটা রয়েছে তার পারমাণবিক গুরুত্বের গড়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা তোমাদের ক্লাস 10-এও ছিল, সিলেবাসে না থাকলেও বইগুলোতে কিন্তু এটা কিন্তু দেওয়া ছিল। তারপর দেখো লিন্ডসম্যানের অষ্টক সূত্র। তার আগে তোমাদের বলি, এই যে পর্যায় সারণীর পেছনে খালি যে মেন্ডেলিভ আমরা জানি তারই যে ভূমিকা তা নয়। আমি ডোবেরিয়ান যেমন উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে, নিউল্যান্ডসেরও ওই রকমই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া শাকুতোয়া বলে একজন বিজ্ঞানী আছে, তার একটা কুণ্ডলীর সূত্র, ঠিক আছে, এই বিজ্ঞানীগুলোর নাম কিন্তু উল্লেখ করা যেতে পারে। কি বললাম লাস্টেরটা, যেটা তোমরা হয়তো তোমাদের ক্ষেত্রে নতুন, তার নাম হচ্ছে শাকুতোয়া। শাকুতোয়ার যে সূত্র তোমরা হয়তো টেনে পড়োনি, সেই সূত্রটির নাম হচ্ছে কুণ্ডলীর সূত্র। কুণ্ডলীর সূত্র আমি বিস্তারিত আলোচনা করছি না, কারণ এগুলো খুব একটা আসে না। তাহলে তোমরা যেমন ডোবেরিয়ানের ত্রয়ী সূত্র পেয়েছো, শাকুতোয়ার তেমনি কুণ্ডলীর সূত্র, নিউল্যান্ডসের অষ্টক সূত্র, এগুলো সূত্র কিন্তু পাবে। এগুলো হচ্ছে পর্যায় সারণীর মানে একেবারে প্রথম দিকের সূত্র এগুলো। তাহলে আমরা যে সূত্রটা পড়ছিলাম সেটা হচ্ছে নিউল্যান্ডসের অষ্টক সূত্র। নিউল্যান্ডসের অষ্টক সূত্রটা কি? যে কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে পরের অষ্টম মৌলটির ধর্ম প্রথম মৌলটির অনুরূপ হবে। যেমন তুমি যদি একটু একটু ব্যাখ্যা করি, আমরা প্রথম না দ্বিতীয় শ্রেণী নিয়ে ভাবছি, লিথিয়াম, তারপরে তোমরা জানো বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, তারপরে হচ্ছে সোডিয়াম। এবারে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এখানে তো আরেকটা ছিল ফ্লুরিনের পর, তো আরেকটা নিষ্ক্রিয় মৌল ছিল, সেটা লিখলাম না কেন? কারণ এই সূত্রটা যখন তৈরি হয়েছিল বা মেন্ডেলিভের সূত্র যখন তৈরি হয়েছিল তখনও কিন্তু নিষ্ক্রিয় মৌলের আবিষ্কার হয়নি। এই সূত্রটা যেটা বলছি আমি অষ্টক সূত্র, সেই সূত্র কিন্তু মেন্ডেলিভের সূত্রের আগের সূত্র। অর্থাৎ মেন্ডেলিভের সময় যদি পর্যায়ে এই নিষ্ক্রিয় মৌল তৈরি না হয়ে থাকে, তাহলে নিউল্যান্ডসের যখন সূত্র হয়েছিল তখনও তৈরি হবে না, এটাই স্বাভাবিক। এই সূত্রটা মোটামুটি তুমি যদি দেখো 1864 সালে এই সূত্রটা কিন্তু তৈরি করেছিল একজন ইংরেজ বিজ্ঞানী। আর মেন্ডেলিভের পর্যায় সূত্রটা তৈরি হয়েছিল হচ্ছে
1869 সালে। তাহলে আমরা তো ক্লাস 10-এ পড়ে এসেছি যে 1869 সালে যে মেন্ডেলিভের যে সূত্রটা তৈরি করেছিল, তখনও কিন্তু তার সারণীতে কিন্তু নিষ্ক্রিয় মৌল ছিল না। যেহেতু এরও অনেক আগে নিউল্যান্ডস তার সূত্রটা দিয়েছিল 1864 সালে, তাই জন্য আমরা বলতে পারি তখন নিষ্ক্রিয় মৌল কিন্তু তৈরি ছিল না, তৈরি হয়নি। তাই জন্য আমি কিন্তু লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন লিখলেও নিষ্ক্রিয় মৌল লিখিনি, আমি তারপরে কিন্তু সোডিয়াম লিখেছি। দেখো আমি লিথিয়াম থেকে যদি শুরু করি, 1 2 3 4 5 6, না এই লিথিয়াম থেকে 1 2 3 4 5 6 7 8, দেখো 8 নম্বর যে মৌলটা রয়েছে সেই 8 নম্বর মৌলটা দেখো লিথিয়ামের মতো রয়েছে। তাহলে 8 নম্বর মৌলের ক্ষেত্রে ধর্মের মিল আছে। তাহলে কোনো মৌল থেকে শুরু করে তার পরের যে অষ্টম মৌলটা রয়েছে তার ধর্মের একটা মিল আছে, একেই বলা হয়ে থাকে অষ্টক সূত্র। যদিও এই সূত্রটা হালকা যে সমস্ত মৌলগুলো থাকে তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন তুমি দেখো হাইড্রোজেন হালকা, হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত এটা প্রযোজ্য। তারপরে কিন্তু ভারী মৌলগুলোর ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, তাই জন্য এটাকে কিন্তু পরিত্যক্ত করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে এই যে সূত্রটা আমরা বলছি, তাহলে এই সূত্রটা কিন্তু সেই রকম গুরুত্ব ছিল না, কারণ ছোট ছোট মৌলের ক্ষেত্রে, হালকা মৌলের ক্ষেত্রে প্রযোজ্য হলেও ভারী মৌলের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য ছিল না। তাহলে আশা করি তোমরা মোটামুটি একটা জিনিস ধারণা পেয়েছো যে এই যে সূত্রগুলো বলছি, যে ডোবেরিয়ানের ত্রয়ী সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র আর শাকুতোয়ার কুণ্ডলী সূত্র, এগুলো কিন্তু পর্যায় সারণী, মেন্ডেলিভ যে পর্যায় সারণী তৈরি করেছিল তার অনেক আগের সূত্র। মেন্ডেলিভের পর্যায় সূত্রটি লিখো। 3 নম্বর প্রশ্ন দেখো, আমরা বলেছিলাম যে 1869 সালে বিজ্ঞানী মেন্ডেলিভ এই সূত্রটা দিয়েছিল। সূত্রটা কি বলেছিলেন? তিনি বলেছিলেন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো, মৌলের দুটো ধর্মই কিন্তু এখানে উল্লেখ করতে হবে, ভৌত ও রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম কি হয়ে থাকে? পারমাণবিক গুরুত্বের বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এইটা তোমরা কিন্তু ক্লাস 10 সূত্রটা পড়ে এসেছো। তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারলে যে মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম পারমাণবিক গুরুত্বের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, এবং এই সূত্রটা কিন্তু তৈরি হয়েছিল 1869 সালে। তখনও কিন্তু নিষ্ক্রিয় মৌল তৈরি হয়নি, এটা কিন্তু মাথায় রাখবে। তাই জন্য নিষ্ক্রিয় মৌলের ঘরটা ফাঁকা ছিল। তারপরে কিছু ছোট প্রশ্ন আসে। তোমরা দেখেছো যে মেন্ডেলিভ যে সারণী তৈরি করেছিল তাতে প্রথম অবস্থায় যদি আমরা দেখি, এই যে উপরের দিকে যেগুলো থাকে উলম্বভাবে যে শ্রেণীগুলো থাকে, তা এই যেগুলো থাকে তাকে বলা থাকে শ্রেণী। তার ক্ষেত্রে কিন্তু 8টা শ্রেণী ছিল, 1 থেকে 8 পর্যন্ত আমরা শ্রেণী দেখব। তার মধ্যে 1 থেকে 7 ছিল দুটো উপশ্রেণীতে বিভক্ত, যেমন এ আর বি। তাহলে শ্রেণী ছিল 8টা। তাহলে শ্রেণী ছিল যখন মেন্ডেলিভ প্রথম যখন তৈরি করেছিল তার মধ্যে শ্রেণী ছিল হচ্ছে 8টি। তার মধ্যে প্রথম 7টি হচ্ছে এ বি উপশ্রেণীতে বিভক্ত, এবং 8 নম্বর শ্রেণীতে অনেকগুলো করে মৌল কিন্তু একসাথে তিনি জায়গা দিয়েছিলেন। তাহলে শ্রেণী যেমন 8টা ছিল তেমনি পর্যায় ছিল হচ্ছে 7টি, পর্যায় হচ্ছে 7টি ছিল। এইবারে যখন আমি বললাম নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হলো, তখন এর সাথে কিন্তু আর একটা শ্রেণী অ্যাড হলো, যেটাকে আমরা বলে থাকি শূন্য শ্রেণী। এই শ্রেণীটাকে আমরা বলে থাকি শূন্য শ্রেণী। তারপর তাই জন্য শ্রেণীর সংখ্যা কিন্তু আমরা হয়ে গেল 9টি। তারপর দেখো প্রশ্ন কি বলেছে, প্রথম পর্যায়কে অতি হ্রস্ব পর্যায় কেন বলা হয়? দেখো প্রথম পর্যায়ে যদি আমরা দেখি, 1 নম্বর পর্যায়ে যদি আমরা দেখি, সেখানে কিন্তু মাত্র দুটো মৌল আছে, হাইড্রোজেন আর হচ্ছে শূন্যতে আছে হেলিয়াম। মাত্র দুটো থাকার জন্য একে অতি হ্রস্ব পর্যায় বলা হয়। তারপরে 2 নম্বর ঘর যদি দেখি, 3 নম্বর ঘর দেখি, তাহলে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু 8টি করে মৌলের আমরা কথা জানতে পারবো। তাহলে প্রথমে 2 আর হচ্ছে তৃতীয় পর্যায়ে 8টি। আচ্ছা, এরপরে দেখো 4 নম্বর পর্যায়ে যদি আমরা দেখি, 4 নম্বর পর্যায়ে কিন্তু 18টি মৌল রয়েছে। শুধু 4 নম্বর নয়, 5 নম্বরেও কিন্তু তোমার 18টা করে মৌল রয়েছে।
এবং 6 নম্বর পর্যায়ে রয়েছে হচ্ছে 32টি মৌল। আর 7 নম্বর পর্যায়ে হচ্ছে অসম্পূর্ণ পর্যায়। অসম্পূর্ণ পর্যায় এই জন্য বলা হচ্ছে কারণ এইটা কিন্তু এখনো আবিষ্কার সম্পূর্ণ হয়নি বা সমস্ত ঘরগুলো কিন্তু এখনো পূর্ণ হয়নি। তাহলে আমরা দেখলাম যতগুলো শ্রেণী আছে তার মধ্যে প্রথম ঘরে সব থেকে কম থাকে। অন্যান্য ঘরে 8টি, 18টি, 32টি এই ধরনের মৌল সংখ্যা থাকলেও প্রথম পর্যায়ে মাত্র দুটো মৌল রয়েছে। দুটি মৌল থাকার জন্য এটাকে আমরা অতি হ্রস্ব পর্যায় বলে থাকি। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, 5 নম্বর প্রশ্ন, প্রথম ও দ্বিতীয় হ্রস্ব পর্যায় কাকে বলা হয়? দেখো প্রথমটা ছিল অতি হ্রস্ব, এর পরেরটাও কিন্তু হ্রস্ব পর্যায় মানে ছোট পর্যায়ে আমরা বলছি এই জন্য কারণ দেখো বাকিগুলোর ক্ষেত্রে 18টা বা 32টা আছে, কিন্তু প্রথম আর দ্বিতীয়টা মাত্র 8টি করে ইলেকট্রন রয়ে এই 8টি করে মৌল রয়েছে। যেহেতু 8টি করে মৌল রয়েছে তাই জন্য একে হ্রস্ব পর্যায় বলা হয়ে থাকে। তারপরের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এর আগের যে সমস্ত প্রশ্নগুলো ছিল তোমরা টেক্সট বইয়ে না পেলেও সহায়িকা বই সেগুলো সম্পর্কে জেনে এসেছো, কিন্তু এই মৌলগুলোর সম্পর্কে তোমরা এখন নতুন জানবে এবং প্রশ্নগুলো মেনলি তোমার এই ল্যান্থেনাইট আর অ্যাক্টিনাইট থেকেই আসে। তো ল্যান্থেনাইট মৌলটা কি? ল্যান্থেনাইট মৌল হচ্ছে তোমার হচ্ছে যে ষষ্ঠ পর্যায় যেটা রয়েছে, মানে 6 নম্বর যে পর্যায়ে থাকে, ষষ্ঠ পর্যায়ে এটা অবস্থান করে। এবং ল্যান্থেনাইট একটা মৌল রয়েছে, হ্যাঁ, তার ঠিক পরের থেকে ল্যান্থেনাইট পরের থেকে মানে ল্যান্থেনাইট হচ্ছে 57 আছে, তারপরের থেকে মানে সিজিয়াম থেকে সিজিয়াম 50 এর থেকে লুটিসিয়াম পর্যন্ত, হ্যাঁ, এই যে 14টা মৌল আছে মাঝের, এই 14টা মৌলকে আমরা বলে থাকি হচ্ছে ল্যান্থেনাইট মৌল বলে থাকি। তাহলে ষষ্ঠ পর্যায়ে ল্যান্থানাইডের পর থেকে মানে 58 পরমাণু ক্রমাঙ্ক থেকে সিজিয়াম থেকে লুটিসিয়াম পর্যন্ত এই যে 14টি মৌল থাকে, এই 14টি মৌল কিন্তু আমরা বলে থাকি হচ্ছে ল্যান্থানাইড মৌল। একে কিন্তু বিরল মৃত্তিকা মৌল বলা হয়, কারণ হচ্ছে এই মৌলগুলো কিন্তু তোমার প্রকৃতিতে খুবই কম পরিমাণে পাওয়া যায়। এরপরে প্রশ্নটা দেখো, অ্যাক্টিনাইড মৌল। তাহলে তোমরা ল্যান্থেনাইট যেমন বলেছো যে ল্যান্থেনাইট মৌল বলেছিলাম, হ্যাঁ, ল্যান্থেনাইটের পরের মৌলগুলো 14টা মৌল। অ্যাক্টিনাইটের ক্ষেত্রে অ্যাক্টিনিয়াম যেটা আছে তার থেকে পরের যে 14টা মৌল আছে যেমন থোরিয়াম থেকে শুরু হবে, হ্যাঁ, থোরিয়াম হয়ে থাকে। অ্যাক্টিনিয়ামের পরবর্তী যে থোরিয়াম আছে, অ্যাক্টিনিয়াম আমরা জানি 89, তাহলে থোরিয়াম হচ্ছে 90। তাহলে এই থোরিয়াম থেকে পরের যে 14টা মৌল রয়েছে, এই যে 14টা মৌল থাকে, এই 14টা মৌলকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাক্টিনাইড মৌল। এবং এই সমস্ত মৌলগুলো কিন্তু তেজস্ক্রিয় প্রকৃতির হয়, কারণ আমরা জানি যে পরমাণু ক্রমাঙ্ক 82, ঠিক আছে, 82 যদি পরে হয়, 82 পরে মানে লেড 82 আছে আমরা জানি, এর যে পরের যে সমস্ত মৌলগুলো আছে তার ক্ষেত্রে কিন্তু তেজস্ক্রিয়তা দেখা যায়। যেমন আমরা দেখলাম যে থোরিয়াম মানে 90 এর পরের 14টা মৌল, তাহলে 82 পরে যেহেতু আছে এই মৌলগুলো, তাই জন্য এগুলোর মধ্যে কিন্তু তেজস্ক্রিয়তা কিন্তু ধর্ম প্রদর্শন করে। আচ্ছা, ইউরেনিয়ামোত্তর মৌল কাকে বলে? ইউরেনিয়ামের পরে যে সমস্ত মৌল, তাহলে ল্যান্থানাইড হচ্ছে ল্যান্থেনিয়ামের পরে, তারপর অ্যাক্টিনাইড মৌল হচ্ছে অ্যাক্টিনিয়ামের পরে। ইউরেনিয়ামের পরে যে সমস্ত মৌলগুলো রয়েছে, ইউরেনিয়াম তোমরা জানো, ইউরেনিয়াম পড়েছো যে পরমাণু বোম তৈরিতে ব্যবহার হয়, এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 92। এই 92-র পরে যে পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট যে সমস্ত মৌলগুলো থাকে যাদের মধ্যে তেজস্ক্রিয়তা ধর্ম দেখা যায় তারাকে বলা হয়ে থাকে ইউরেনিয়ামোত্তর মৌল। এরপরে দেখো আমাদের মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটিগুলো কি কি আমাকে বলেছে। দেখো আমরা কিন্তু যে ত্রুটিগুলো পড়েছি এর আগে সেগুলো তো আমরা অবশ্যই লিখতে পারি। এখানে কিন্তু আমরা আরও নতুনভাবে আর একটা জিনিস বলতে পারি, যেমন তুমি দেখো অ্যাক্টিনাইড এবং ল্যান্থেনাইড মৌল সম্পর্কে জানতে পারলে সেই অ্যাক্টিনাইড এবং ল্যান্থেনাইড মৌলগুলোর তোমার অবস্থান এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়নি, নিচে একটু জায়গা তাকে দেওয়া হয়েছে। তাহলে এইটা কিন্তু এর অন্যতম ব্যর্থতা। তুমি আগে যা টেনে শিখেছো সেগুলো তো বলতেই পারো, এর সাথে যেটা যুক্ত করবে যে ল্যান্থেনাইড মৌল বা অ্যাক্টিনাইড মৌলগুলোকে কি করা হয়, নির্দিষ্ট কোনো জায়গা দেওয়া হয়নি, কি করা হয়েছে, একে নিচে একটা জায়গার মধ্যে তাকে দেওয়া হয়েছে।
হ্যাঁ, তাহলে একে উপযুক্ত স্থান দেওয়া হয়নি। এইটা তাহলে এখানে কিন্তু একটা বড় সমস্যা। তোমরা দেখবে পর্যায় সারণীর একেবারে নিচের দিকে একটা আলাদা করে ছক করা থাকে, যেখানে ল্যান্থেনাইড মৌল এবং অ্যাক্টিনাইড মৌলগুলোকে লেখা থাকে। উপরের ছকের নিচের দিকে এই ছকটা থাকে, অর্থাৎ তাকে নির্দিষ্ট করে জায়গা দেওয়া হয়নি। এছাড়া তোমরা হাইড্রোজেনের অবস্থান বলতে পারো। হাইড্রোজেনের অবস্থান কিন্তু একটা বড় সমস্যা। এটা কিন্তু কারণ সহ তোমরা পড়েছো, সেটাকে তোমরা এখানে বলতে পারো। আইসোটোপের স্থান, আইসোটোপ পরবর্তীকালে আইসোটোপ তৈরি হয়েছে, তার স্থানগুলো নির্দিষ্ট করে এখানে বলা হয়নি, এটাও একটা ত্রুটি বলা যেতে পারে। তারপরে প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন কি বলেছে, আধুনিক পর্যায় সূত্রটি লিখো। আধুনিক পর্যায় সূত্র কিন্তু তোমরা জানো। আধুনিক পর্যায় সূত্র কি, যে মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম, এখানেও তাই, ভৌত ও রাসায়নিক ধর্ম, মৌলের রাসায়নিক ধর্ম কার সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়ে থাকে, পরমাণু ক্রমাঙ্কের সাথে। এর আগে আমরা পরমাণু গুরুত্ব পড়েছিলাম, এটা কিন্তু মনে রাখতে হবে, পরমাণু ক্রমাঙ্কের সাথে কিন্তু পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়ে থাকে। এটাই হচ্ছে আধুনিক সূত্র। তারপরে প্রশ্ন দেখো, দীর্ঘ পর্যায় সারণীর ত্রুটিগুলি লিখো। দীর্ঘ পর্যায় সারণীর ত্রুটি কি? দীর্ঘ পর্যায় সারণীর ত্রুটি, 1 নম্বর ত্রুটি যেটা এসে মেন্ডেলিভ বেরোচ্ছিল, যে হাইড্রোজেনের অবস্থান নিয়ে একটা সমস্যা, তাহলে এই অবস্থান। 2 নম্বর সমস্যা যেটা মেন্ডেলিভ বেরোচ্ছিল, সেটা এখানেও থেকে গেছে, সেটা হচ্ছে ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড মৌলগুলোকে নির্দিষ্ট স্থান দেওয়া হয়নি, নিচে ছোট করে লেখা হয়ে থাকে। তারপর যদি আমরা ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে যদি আমরা দেখি, যে হিলিয়াম কি, হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2, তাহলে 1s2 হচ্ছে এর ইলেকট্রন বিন্যাস। তোমরা এসপিডি দিয়ে ইলেকট্রন বিন্যাস শিখেছো, যেহেতু হিলিয়ামে দুটো আছে তাই জন্য একে আমরা 1s2 আকারে লিখতে পারি। তাহলে দেখো এসে তাহলে কতগুলো ইলেকট্রন আছে, এসে কিন্তু দেখো দুটো ইলেকট্রন আছে, তাহলে একে তো 2 নম্বর শ্রেণীতে জায়গা দেওয়া উচিত ছিল, কিন্তু একে 2 নম্বর শ্রেণীতে 2 নম্বর গ্রুপে না জায়গা দিয়ে একে 18 নম্বর গ্রুপে জায়গা দেওয়া হয়েছে, এটাও কিন্তু এর ব্যর্থতা। তাহলে তোমরা ইলেকট্রন বিন্যাস শিখেছো, তাহলে সেই ইলেকট্রন বিন্যাসকে কাজে লাগিয়ে তোমরা কিন্তু অবশ্যই এটাকে করতে পারো। তাহলে হাইড্রোজেনের অবস্থান বলতে পারো, ল্যান্থেনাইড অ্যাক্টিনাইড মৌলগুলোর অবস্থান বলতে পারো। 3 নম্বর হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে করেছিল, কিন্তু আমি যদি ইলেকট্রন বিন্যাস হিলিয়ামে দেখি, সেই হিসাবে কিন্তু দেখতে গেলে তাকে 2 নম্বরের জায়গা দেওয়া উচিত ছিল, কিন্তু তাকে কি হয়েছে 18 নম্বরের জায়গা দেওয়া হয়েছে, এটা কিন্তু একটা ব্যর্থতা বলা যেতে পারে। তাহলে দীর্ঘ পর্যায় সারণীর ত্রুটিটি তোমরা দেখলে। এবার এসপিডিএফ ব্লক মৌল কাকে বলা হয়? দেখো আশা করি তোমরা জেনেছো, যেমন আমি হিলিয়াম লিখলাম 2, ইলেকট্রন বিন্যাস 1s2, তো ইলেকট্রন বিন্যাসকে কাজে লাগিয়ে আমরা কিন্তু এসপিডিএফ কে ঠিক করতে পারি। যেমন ধরো সোডিয়ামে কতগুলো থাকে, 11টা থাকে, তাহলে কি হবে 1s2, 2s2, 2p, তাহলে এই এখানে কিন্তু তোমার পিতে কিন্তু তোমরা জানো যে সর্বাধিক 6টা ধরতে পারে, তাহলে 6টার বেশি কিন্তু ধরবে না। তাহলে 2 2 4 6 10টা হয়ে গেল, তাহলে বাকি থাকলো হচ্ছে 3s1। তাহলে এই যে ইলেকট্রন বিন্যাস দেখছো, এই ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা অবস্থান নির্ণয় করতে পারি। দেখো এর অবস্থান কোথায়, 3টে ঘর ব্যবহার হয়েছে, এই 3টে ঘর ব্যবহার হওয়ার জন্য এর কিন্তু পর্যায় হচ্ছে 3। আর শ্রেণী কত, দেখো এসে কতগুলো আছে, একটা আছে, তাই জন্য শ্রেণী হচ্ছে 1। আমরা এটা তো ক্লাস 10-এ জেনেছি, আমরা যেটা এবার নতুন জানবো, যে দেখো ইলেকট্রনটা কোথায় আসলো। আমরা তো এসপিডিএফ শিখিনি আগে, কিন্তু আমরা পরমাণু গঠন, আমার যে ভিডিওটা আমি আগে করেছিলাম পরমাণু গঠন, সেই পরমাণু গঠনে তোমাদের আমি এসপিডিএফ কিভাবে নির্বাচন হয় সেটা আমি বলেছিলাম। তো এসপিডিএফটা তাই জন্য ভালো করে তোমাদেরকে জানতে হবে। দেখো ইলেকট্রন বিন্যাস করার পর দেখো শেষ ইলেকট্রনটা কোথায় গিয়ে ঢুকেছে, এসে গিয়ে ঢুকেছে, তাই জন্য এটাকে এস ব্লক এলিমেন্ট বলা হয়ে থাকে। তাহলে লাস্ট ইলেকট্রনটা যে ঘরে ঢোকে তাকে বলা হয়ে থাকে সেই ব্লক এলিমেন্ট। যদি পিতে ঢুকতো তাকে আমরা এটাকে তাহলে আমি পি ব্লক এলিমেন্ট বলবো। আর এস ব্লক যে মৌলগুলো থাকে সেই মৌলগুলো কিন্তু ধাতু প্রকৃতির হয়ে থাকে। তাহলে বৈশিষ্ট্য আমরা জেনে গেলাম যে এস ব্লক মৌলগুলো কিন্তু কি হয়, ধাতব প্রকৃতির হয়ে থাকে। এছাড়া কি হয়ে থাকে, এর হচ্ছে আমরা দেখেছি যে তোমার হচ্ছে যে আয়নীয়ন বিভব, আমরা আয়নন বিভব পড়েছিলাম, সেই আয়নন বিভব এদের কম হওয়ার জন্য এগুলো কিন্তু তীব্র বিজারক প্রকৃতির হয়ে থাকে। তাহলে এদের আয়নন বিভব কম হওয়ার জন্য বিজারক প্রকৃতির হয়ে থাকে। তাহলে বৈশিষ্ট্য কি কি পেলাম আমরা, 1 নম্বর পেলাম হচ্ছে এরা কিন্তু ধাতব প্রকৃতির হয়ে থাকে বা ধাতু ধর্ম হয়ে থাকে দেখা যায়।
2 নম্বর কি বললাম? 2 নম্বর বললাম হচ্ছে এদের কিন্তু আয়নন বিভব যেটাকে বলা যায় আয়নাইজেশন পোটেনশিয়াল, আইপি বলছে, আয়নাইজেশন পোটেনশিয়াল, আয়নন বিভব কি হয়ে থাকে? কম হয়ে থাকে। কম হওয়ার জন্য এগুলো কি হয়ে থাকে? এরা হচ্ছে বিজারক প্রকৃতির হয়ে থাকে। এরা হচ্ছে তীব্র বিজারক ধর্ম। তোমরা বিজারক জানো, যারা নিজে বিজারিত হয় অন্যকে জারিত করে তাকে বলা হয় থাকে বিজারক পদার্থ। তারপরে দেখো এই সমস্ত যে মৌলগুলো হয়ে থাকে তাদের গলনাঙ্ক, বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, হ্যাঁ, বিপি মানে বয়লিং পয়েন্ট, এমপি মানে হচ্ছে মেল্টিং পয়েন্ট, এগুলো কিন্তু খুব কম হয়ে থাকে। তাহলে এস ব্লক এলিমেন্ট যাদের শেষ ইলেকট্রনটা এসে শেষ হয় তাকে বলা থাকে এস ব্লক এলিমেন্ট বলা হয়ে থাকে। তারপরে দেখো পি ব্লক এলিমেন্ট যাদের লাস্ট ইলেকট্রনটা পিতে গিয়ে শেষ হয়েছে। তুমি যদি দেখো যে কত হবে, আমার যদি দীর্ঘ পর্যায় সারণী দেখি তাহলে 13 থেকে 18 পর্যন্ত যে সমস্ত মৌলগুলো রয়েছে গ্রুপ, তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে পি ব্লক এলিমেন্ট। আর এস ব্লক কোনগুলো ছিল? 1 থেকে 2 দীর্ঘ পর্যায় সারণী, এইটা কিন্তু এস ব্লক এলিমেন্ট হয়ে থাকে। তাহলে 1 থেকে 2 হচ্ছে এস ব্লক, আর 13 থেকে 18টা হচ্ছে পি ব্লক। তাহলে এর মাঝে দেখো একটা ছাড়া পড়ে গেল, 3 থেকে কত? 12। এই 3 থেকে 12 এইটাকে আমরা বলে থাকি হচ্ছে ডি ব্লক এলিমেন্ট বলে থাকি। তাহলে এই রকম ভাবে আমরা সমস্ত মৌলকে আমরা বিভিন্ন ব্লকে ভাগ করতে পারি, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক আর এফ ব্লক এলিমেন্ট। তার ব্লকগুলো বুঝবো কেমন করে? শেষ ইলেকট্রনটা যে ঘরে ঢুকবে সেটা হচ্ছে সি ব্লক এলিমেন্ট হয়ে থাকে। তাহলে এস হয়ে গেল। এইবারে পি ব্লক এলিমেন্টের বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। তাহলে আমরা দেখেছি যে পি ব্লক এলিমেন্ট কি হয়ে থাকে, পি ব্লক এলিমেন্টটা কোথায় থাকে? পি ব্লক যেটা থাকে সেটা হচ্ছে তোমার হচ্ছে, এখনই বললাম তোমাদের, পি ব্লকটা কোথা থেকে? 13 থেকে 18 পর্যন্ত। এই যে মৌলগুলোর মধ্যে দেখো কি হয়? সমযোজী যৌগ গঠন করতে পারে। এই মৌলগুলো কি হয়ে থাকে? 1 নম্বর বৈশিষ্ট্য যদি দেখি যে সমযোজী যৌগ তৈরি করে। এই বৈশিষ্ট্যগুলো অল্প করে দেখে রাখবে। এরা রঙিন যৌগ যেমন তৈরি করতে পারে তেমনিভাবে বর্ণহীন যৌগ তৈরি করতে পারে। তাহলে এইগুলো হচ্ছে এর বৈশিষ্ট্য, 2-1টা করে তোমরা দেখে রাখবে। তারপরে দেখো ডি ব্লকটা খুব ইম্পর্টেন্ট। ডি ব্লকই হচ্ছে সন্ধিগত মৌল আমরা বলে থাকি। ডি ব্লক এলিমেন্টকে আমরা বলে থাকি হচ্ছে সন্ধিগত মৌল। এই যে সন্ধিগত মৌল বললাম, এই সন্ধিগত মৌলগুলো কি হয়ে থাকে? যোজ্যতা একাধিক থাকে। তাহলে এদের যোজ্যতা কিন্তু একাধিক থাকে, একাধিক যোজ্যতা বিশিষ্ট হয়ে থাকে। এছাড়া এরা যে যৌগটা তৈরি করে সেটা রঙিন প্রকৃতির, রঙিন মানে রং বেরঙের হয়ে থাকে, এবং এরা কিন্তু উত্তম অনুঘটক আমরা বলতে পারি এগুলোকে। আচ্ছা, তাহলে এই বৈশিষ্ট্যগুলো তোমরা মনে রাখবে। তাহলে এই যে ডি ব্লক এলিমেন্টকে আমরা বলে থাকি হচ্ছে সন্ধিগত মৌল। এই যে আমার 13 নম্বর প্রশ্ন থাকে, সন্ধিগত মৌল কাকে বলা হয়? এই ডি ব্লক এলিমেন্টগুলোকেই আমরা বলে থাকি হচ্ছে সন্ধিগত মৌল। প্রথম সন্ধিগত মৌল যদি আমরা দেখি সেটা 21 থেকে স্ক্যান্ডিনিয়াম থেকে শুরু হয়েছে। স্ক্যান্ডিনিয়াম থেকে 21 থেকে 30 পর্যন্ত এই যে অবস্থা, এটাকে বলা হয় প্রথম সন্ধিগত মৌল বা 3D সিরিজ আমরা বলতে পারি। তাহলে প্রথম সন্ধিগত মৌল কোথায় থাকে? 4 নম্বর পর্যায়ে থাকে। আবার প্রশ্ন হতে পারে 3D, তাহলে তো 3 নম্বর পর্যায়ে হতে পারতো না। 3D হলেও এর পরের যে ঘর 4s এ কিন্তু ইলেকট্রন থাকে, তাই জন্য এই ঘরটা কিন্তু 4 নম্বর পর্যায়ে রয়েছে। তাহলে 4 নম্বর পর্যায়ে প্রথম সন্ধিগত শ্রেণী সিরিজ দেখা যায়, তার নাম হচ্ছে 3D। তারপরে সন্ধিগত গ্রুপ যেটা রয়েছে সেটা হচ্ছে 4D, তেমনিভাবে 5D এবং 6D। এই 4টে সিরিজ দেখা যায় সন্ধিগত মৌলের 4টে। তাহলে সন্ধিগত মৌল কি? সন্ধিগত মৌল হচ্ছে যাদের, যেগুলো ডি ব্লক এলিমেন্ট এবং যাদের ক্ষেত্রে কি হয়? ডি ব্লকটা কি হয়? ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে না। হ্যাঁ, শেষ ইলেকট্রনটা দিতে গিয়ে শেষ মানে মানে বসে, তাকে বলা হয় থাকে সন্ধিগত মৌল। আশা করি তোমরা সন্ধিগত মৌল পড়লে, জানলে। এছাড়া যেটা ইম্পর্টেন্ট এখানে, যে সন্ধিগত মৌলের ক্ষেত্রে দেখো পরের প্রশ্ন অভ্যন্তরীণ সন্ধিগত মৌল। এটা একটু বুঝার ব্যাপার আছে। তোমাদের আমি বলেছি যে তোমাদের কাছে নতুন দুটো টার্ম আসলো, সেটা হচ্ছে ল্যান্থানাইড মৌল। এটাও কিন্তু সন্ধিগত মৌলের মধ্যেই পড়ে। ল্যান্থানাইড, ল্যান্থানাইড মৌলের গঠনটা কেমন সেটা আগে দেখি।
ল্যান্থেনাইডের যদি ইলেকট্রন বিন্যাস করি, শেষ ঘরের যদি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে এইরকম হবে, 4f হবে। এফে 1 থেকে 14টা পর্যন্ত ইলেকট্রন বসতে পারে। 5d হবে। ডিতে 0 থেকে 1টা ইলেকট্রন থাকতে পারে। আর এস কিন্তু পূর্ণ থাকে, অর্থাৎ 2টো ইলেকট্রন থাকে। তাহলে আমরা দেখো এই ক্ষেত্রে দেখছি যে ল্যান্থেনাইড মৌলগুলোর ক্ষেত্রেও ডি ব্লকটা কিন্তু ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে না। তাই জন্য আমি বলেছিলাম সন্নিগত মৌল তাদের বলা হয় যাদের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখব যে ডি ঘরটা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে না। ডিতে আমার 10টা ইলেকট্রন থাকে, কিন্তু এখানে মাত্র দেখো হয় 0 বা 1 থাকতে পারে। সেই জন্য আমি এটাকে বলা হয়, আমরা এটাকে বলে থাকি হচ্ছে ল্যান্থেনাইড মৌল, এবং একে বলি অভ্যন্তরীণ সন্ধিগত মৌল। তাহলে অভ্যন্তরীণ সন্ধিগত মৌল আমরা কাকে বলি? এই যে ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইডকে দেখো অভ্যন্তরীণ এই জন্য বলি, এটা একটা ভিতরের গ্রুপ। দেখো 5d কিন্তু একটা মাঝের একটা কক্ষ, সেই কক্ষ কি হয়েছে, সেই কক্ষটা ইলেকট্রন দ্বারা পূর্ণ নয়, তাই জন্য একে সন্ধিগত। এবং এবার এটা কিন্তু এ ব্লক এলিমেন্টও আমরা বলতে পারি, সেই জন্য একে অভ্যন্তরীণ সন্ধিগত মৌল নাম দেওয়া হয়েছে। তাহলে ল্যান্থানাইড যেমন হলো, একই রকমভাবে অ্যাক্টিনাইড আমরা বলতে পারি। অ্যাক্টিনাইড মৌলগুলো কি? অ্যাক্টিনাইড মৌল কিন্তু একই রকমভাবে, ওখানে ছিল দেখো 4, 5, 6, এখানে থাকবে 5 নম্বর ঘর, 6 নম্বর ঘর আর 7 নম্বর ঘর। ওখানে যেমন এস ঘরটা ইলেকট্রন দ্বারা পূর্ণ ছিল, এখানেও এস ঘরটা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে। ডি ঘরটা 0 থেকে 1টা থাকতে পারে, আর এফে 1 থেকে 14টা থাকতে পারে। তাই জন্য দেখবে অ্যাক্টিনাইড মৌল কিন্তু 14টা থাকে, কারণ এফে সর্বাধিক 14টা থাকে। যখন এফ ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে গেল, হ্যাঁ, তখন কিন্তু এই যে বিন্যাসটা হারিয়ে ফেলবে, ইলেকট্রন দ্বারা এবার পূর্ণ হয়ে গেল 14টা, তারপরে ইলেকট্রনটা কিন্তু ডিতে প্রবেশ করবে, তাহলে এই গঠনটা হারিয়ে ফেলবে। এবং এই গঠনটা হারিয়ে ফেলার জন্য একে অ্যাক্টিনাইড, তখন কিন্তু আর অ্যাক্টিনাইড মৌল বলবো না। মেন কথা এটা মনে রাখবে যে এফে 14টা ইলেকট্রন থাকে, সেই জন্য অ্যাক্টিনাইড মৌল 14টা হয়, বা ল্যান্থেনাইড মৌল কিন্তু তোমার 14টা আমরা দেখতে পাই। তাহলে অভ্যন্তরীণ সন্ধিগত মৌল মনে রাখবে যে দুটো, একটা হচ্ছে ল্যান্থেনাইড আর হচ্ছে অ্যাক্টিনাইড মৌলগুলো। তাহলে এইবারে আরেকটা প্রশ্ন দেখো, ল্যান্থেনাইড সংক্রান্ত আমি দিয়েছি, কারণ তোমাদের এই ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইড মৌলগুলোই এই প্রশ্নগুলোই আসে, যেগুলো তোমরা টেনে পড়ে এসেছো সেগুলো কিন্তু খুব একটা আসে না, এইটাই আসার চান্স বেশি। তাহলে ল্যান্থেনাইড সংকোচন কি? তাহলে সংকোচন বলার আগে তার ইলেকট্রন বিন্যাস আমাকে করতে হবে। এফে কতগুলো থাকে? এফে থাকে 1 থেকে কিন্তু 14টা। তারপরে ডিতে কতগুলো থাকে? ডিতে থাকে বলেছিলাম 0 থেকে 1টা। তারপরে কি বলেছিলাম? এসে কি থাকে? এসে 2টা থাকে, ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। তো এইবারে দেখো ইলেকট্রন যখন প্রবেশ করবে, দেখো এস তো পূর্ণ আছে, ডিতে যাবে না, আমরা n+l সূত্র হিসাবে কোথায় যাবে? 4f এ ইলেকট্রন ঢুকবে। তাহলে ইলেকট্রন যখন বাড়বে তখন কোথায় ঢুকবে? ইলেকট্রনটা কিন্তু 4f এ ঢুকবে। এবং 4f যেটা ঘর আছে, এফ ঘরটা কি হয়, যে নিউক্লিয়াস যেটা রয়েছে, পরমাণুর মধ্যে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াস দ্বারা কি হয়, যে এই অংশটা কি হয়, আবরণী করার ক্ষমতা আমরা যদি দেখি, আবরণী প্রভাব, হ্যাঁ, নিউক্লিয়াস দিয়ে তোমরা বুঝতে পারবে না, তোমরা মনে রাখবে আবরণী প্রভাব কি হয়, এফ এর ক্ষেত্রে কম হয়ে থাকে। এফ এর ক্ষেত্রে কম হওয়ার জন্য, আবরণী প্রভাব কম হওয়ার জন্য কি হয়, ভেতরে যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসটা কি করে, এই দেখো যত তুমি ইলেকট্রন এর মধ্যে বাড়াচ্ছ তার সাথে সাথে নিউক্লিয়াসে কিন্তু প্রোটন বাড়ছে। এবার প্রোটনটা কি করছে, নিউক্লিয়াস কি করছে, একটু ছবিটা আঁকলে তোমাদের ক্লিয়ার হবে। ধরো এই হচ্ছে নিউক্লিয়াস, তুমি যত ইলেকট্রন বাড়াচ্ছ তত এর মধ্যে কিন্তু প্রোটনটা বাড়ছে। এখানে ধরো কি রয়েছে, এখানে রয়েছে ধরো F4F রয়েছে, তারপরে ঘরটা রয়েছে 5D আছে, তারপরে ঘরটা রয়েছে হচ্ছে 6S রয়েছে। তুমি যখন ইলেকট্রন ঢুকাচ্ছ, ইলেকট্রন কিন্তু এফে প্রবেশ করছে, আর আবরণী করার ক্ষমতা কম থাকার জন্য আবার নিউক্লিয়াসের কিন্তু এদিকে প্রোটন বাড়ছে, এদিকে এফে কি হয়েছে, ইলেকট্রন বাড়ছে। আমি কি বললাম, আবরণী করার ক্ষমতা এর কম থাকার জন্য কি হয়, যে এই যে নিউক্লিয়াসে যেহেতু চার্জ বাড়ছে, এই নিউক্লিয়াস কি করছে, বাইরের যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনকে সহজে কি করছে, আকর্ষণ করছে।
দেখো প্লাস মানে নিউক্লিয়াসের প্লাসটা কি হচ্ছে, পজিটিভ আধানটা বেড়ে যাচ্ছে। আবার এইদিকে এফ এর কিন্তু আবরণী করার ক্ষমতা কম থাকার জন্য, এর শক্তির মানে বেশি হয়ে যাওয়ার জন্য এ কি হচ্ছে, বাইরের ইলেকট্রনকে তীব্রভাবে আকর্ষণ করছে, এবং তীব্রভাবে আকর্ষণ করার জন্য তার আকারটা কি হয়ে যাচ্ছে, আকারটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তাহলে আবরণী করার যে ক্ষমতা সেটা তোমরা মনে রাখবে, এস এর হচ্ছে সব থেকে বেশি, তারপরে পিতে, তারপর ডি হচ্ছে, তারপর এফ। এফ এর আবরণী করার ক্ষমতা কম হয়ে থাকে, তাই জন্য কি হয়ে থাকে, ভেতরে নিউক্লিয়াস বাইরের ইলেকট্রনকে আকর্ষণ করতে পারছে, কারণ মানে আবরণ মানে ঢাকার ক্ষমতাটা কম এর, তাই জন্য কি হচ্ছে, নিউক্লিয়াস বাইরের ইলেকট্রনকে আকর্ষণ করছে। তাহলে ল্যান্থানাইট সংকোচনের কারণ তোমরা জানলে। এইবারে দেখো খুব একটা ইম্পর্টেন্ট আমি প্রশ্ন যেটা তোমাদের কাছে নতুন, সেটা হচ্ছে যে ইউরেনিয়ামের মৌলগুলির নামকরণ কিভাবে করব। এর আগে আমাকে মনে রাখতে হবে জিরোকে কি দিয়ে লেখা হয়, জিরোকে লেখা হয় নীল দিয়ে, এককে লেখা হয় আন দিয়ে, দুইকে লেখা হয় বাই দিয়ে, তোমরা জানো কেমিস্ট্রি ভাষায় দুই বাই মানে হচ্ছে দুই, তিন হচ্ছে ট্রাই, চার হচ্ছে কোয়াড, পাঁচ হচ্ছে পেন্ট, ছয় হচ্ছে হেক্স, হেক্স, সাত হচ্ছে সেপ্ট, আট হচ্ছে অক্ট, আর নয় হচ্ছে আন। তাহলে ধরো কোনো একটা মৌল আমি একটা ধরে নিচ্ছি 102 আছে। দেখো এক মানে কি বলেছি, প্রথমের এক মানে বলেছি হচ্ছে আন, তাহলে আমি এখানে লিখবো আন। তারপরে আছে জিরো, জিরোর জায়গায় আমি কি লিখবো, নীল, NIL, নীল। তারপর দুই মানে কি আছে, দুই মানে হচ্ছে বাই লিখলাম। আর একটা জিনিস মাথায় রাখবে যে আম কথাটা এর মধ্যে কিন্তু সবার শেষে থাকবে, যেমন ইউরেনিয়াম তেমনি আন, নীল, বাইয়াম। এবং এর যদি আমরা চিহ্ন বলি তাহলে আনের হচ্ছে ইউ বসবে, বড় হাতের প্রথমেরটা হবে, তারপর নীলের জন্য এন বসবে, এটা কিন্তু ছোট হাতের হবে, আর হচ্ছে এম হচ্ছে বাই মানে বি হচ্ছে ছোট হাতের ই, তাহলে UNB এইভাবে নামকরণ কিন্তু করা যেতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন বলছে অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়াম 3+ এর মধ্যে কার আয়নীয়ন ব্যাসার্ধ কম। আমরা ছবি আঁকলেই অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যালুমিনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত, 13। যদি 13 করি তাহলে এটা যদি নিউক্লিয়াস হয় তার পাশে হচ্ছে দুটো থাকবে, এই ঘরে দুটো ইলেকট্রন আছে, তারপরের ঘরে 8টা আছে, 1 2 3 4 5 6 7 8, তারপরের ঘরে শেষ ঘরে রয়েছে 3টা ইলেকট্রন রয়েছে। এবার দেখো অ্যালুমিনিয়াম এটা, এবার 3+ কখন হবে, যখন এই এই লাস্ট ঘরের ইলেকট্রনটা যখন চলে যাবে তখন হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ হবে। যদি ইলেকট্রন চলে যায় দেখো তার আকারটা ছোট হয়ে যাবে, অর্থাৎ তার ব্যাসার্ধ কমে যাবে। অর্থাৎ ক্যাটায়ন হলে ব্যাসার্ধ কমে যায় আর অ্যানায়ন হলে ব্যাসার্ধ বেড়ে যায়, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। এবার পর্যায় বরাবর মৌলগুলির অক্সাইডের ধর্ম কেমন হয়ে থাকে। অক্সাইড গঠন করবে প্রতিটা মৌল, ধরো একটা যে কোনো একটা গ্রুপ তোমরা নিজের ইচ্ছা মতো ধরে নিতে পারো। যেমন তুমি ধরে নিতে পারো হচ্ছে 2 নম্বর গ্রুপ ধরে নিতে পারো, 2 নম্বর গ্রুপে আছে সোডিয়াম, হ্যাঁ 3 নম্বর গ্রুপটা ধরে নাও তাহলে সুবিধা হবে, কারণ 3 নম্বর মৌলগুলো একটু বেশি সক্রিয় হয়ে থাকে। যেমন সোডিয়াম অক্সিজেনের সাথে যদি করে তাহলে সোডিয়াম অক্সাইড হবে। তারপরের মৌল ম্যাগনেসিয়াম অক্সাইড হবে। তারপরে অ্যালুমিনিয়াম অক্সাইড হবে। তারপর হচ্ছে সিলিকন অক্সাইড হবে। তো এইভাবে বিভিন্ন ধরনের অক্সাইড হবে। তো তুমি যদি দেখো, তোমরা জানো যে সোডিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইড এই দুটো কিন্তু ক্ষারীয় প্রকৃতির, এবং যত বাম থেকে ডানের দিকে যাচ্ছে ক্ষারীয়তা তত কমে যাচ্ছে, তাহলে এটা কিন্তু ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে। অর্থাৎ ধাতব যে অক্সাইডগুলো হয় সেগুলো কিন্তু ক্ষারীয় প্রকৃতির হয়। অ্যালুমিনিয়াম অক্সাইড তোমরা জানো অ্যাসিড ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করতে পারে, তাই জন্য এটা হচ্ছে উভধর্মী অক্সাইড আমরা বলতে পারি। এবং যত আমরা কি ডান দিকে যাচ্ছি কোনো একটা নির্দিষ্ট পর্যায় বরাবর, তত তার কি হয়, ক্ষারীয় থেকে উভধর্মী, উভধর্মী থেকে একবার শেষে কি হবে, আম্লিক, তারপরে অতিরিক্ত আম্লিক, এইরকম ভাবে তার ধর্মটা চেঞ্জ হবে। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, আয়নন বিভব কি, ইহা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আয়নন বিভব তোমরা জানো
একটা পরমাণুর গ্যাসীয় অবস্থায় তার সর্ববহিঃস্থ কক্ষ থেকে একটা ইলেকট্রন বের করতে গেলে যে পরিমাণ শক্তি লাগে তাকে বলা হয় আয়নাইজেশন পটেনশিয়াল বা আইপি দিয়ে সংক্ষিপ্ত লেখা হয়। তাহলে পরমাণুকে কিন্তু গ্যাসীয় অবস্থায় নিয়ে যেতে হবে এবং তার সর্ববহিঃস্থ কক্ষ বা যোজ্যতা কক্ষ থেকে একটি ইলেকট্রন বের করতে গেলে যে শক্তিটা লাগে। এবার বলছে এগুলো কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো আমি বলেছিলাম যে ভেদন ক্ষমতা এস এর বেশি, তারপর পি, তারপর ডি, তারপর হচ্ছে এফ। তাহলে ভেদন ক্ষমতা কার বেশি? সব থেকে বেশি হচ্ছে এস। আবরণী করার ক্ষমতা তোমরা পড়েছো। তো আবরণী করার ক্ষমতা দেখো 20 নম্বর প্রশ্নটাও আমাদের হয়ে যাচ্ছে যে আবরণী ক্ষমতা কি। আবরণী ক্ষমতা হচ্ছে যে নিউক্লিয়াসের দিকে পেনিট্রেট করা, মানে ওর দিকে যাওয়ার যে ক্ষমতা, তাকে বলা হয়ে থাকে আবরণী করার ক্ষমতা। যেমন এস কি হয়? পেনিট্রেট বেশি করে, মানে কি হয়? অধিকতর প্রবিষ্ট যাকে বলা হয়, মোর পেনিট্রেটিং। ঠিক আছে, পেনিট্রেট বেশি করতে পারে এস কক্ষ, তারপর পি, তারপর ডি, তারপর এফ। তাহলে এর উপরে নির্ভর করবে আয়নাইজেশন পটেনশিয়াল। এস ঘরে যদি কোনো ইলেকট্রন থাকে তার কিন্তু আয়নাইজেশন পটেনশিয়ালটা বেশি হবে। কেন? আমি যে বললাম এস এর যে নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট হওয়ার ক্ষমতাটা বেশি, পেনিট্রেট করে বেশি, নিউক্লিয়াসের দিকে যায় বেশি। এবার নিউক্লিয়াস দিকে থাকার জন্য বেশি, এই এস কক্ষের ইলেকট্রন নিউক্লিয়াসের দিকে বেশি থাকার জন্য এর কাছ থেকে ইলেকট্রন বের করতে গেলে অনেক বেশি শক্তি লাগে, তাই আয়নাইজেশন পটেনশিয়াল বেশি হয়। তাহলে এস থেকে ইলেকট্রন বের করতে গেলে শক্তি বেশি লাগে, তারপর পি, তারপর ডি, তারপর হচ্ছে এফ। তাহলে আবরণী করার ক্ষমতার উপর যেমন নির্ভর করে, তেমনি হচ্ছে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ উপকক্ষের উপরও নির্ভর করে থাকে। আমরা জানি, আমরা পরমাণু গঠনে পড়েছিলাম যে অর্ধপূর্ণ বা সম্পূর্ণ ইলেকট্রন দ্বারা যদি পূর্ণ থাকে কোনো ঘর, সেখান থেকে তার ওই অবস্থায় থাকলে সে কিন্তু স্থায়ী। তাহলে এই রকম অবস্থা থেকে একটা ইলেকট্রন বের করতে গেলে, স্থায়ী অবস্থাকে ভাঙতে গেলে অনেক বেশি শক্তি লাগে। তাহলে অর্ধপূর্ণ যদি আর পূর্ণ যদি কোনো কক্ষ থাকে, সেখান থেকে ইলেকট্রন বের করতে গেলে শক্তি বেশি লাগে, অর্থাৎ আয়নাইজেশন পটেনশিয়ালটা বেশি হয়ে থাকে। তারপরে হচ্ছে আরেকটা জিনিস হয়, কেন্দ্রের আধান। দেখো কেন্দ্রে আধান যত বেশি থাকবে, অর্থাৎ যত বেশি প্লাস থাকবে, তত বেশি ইলেকট্রনকে সে তীব্রভাবে আকর্ষণ করে রাখবে এবং সেই ক্ষেত্রে কি হয়? ইলেকট্রনকে বের করতে গেলে কিন্তু আরো বেশি শক্তির প্রয়োজন হয়। তাহলে কেন্দ্রের আধানের উপর নির্ভর করবে, কক্ষকের ভেদন ক্ষমতার উপর নির্ভর করবে, অর্ধপূর্ণ না পরিপূর্ণ আছে উপকক্ষ তার উপরই নির্ভর করবে, এই সমস্ত বিষয়গুলোর উপর নির্ভর করে। দেখো আমি তো আবরণী ক্ষমতা বললাম, এরপরে দেখো ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি কাকে বলে। ইলেকট্রন আসক্তি জানো যে কোনো পরমাণুর গ্যাসীয় অবস্থায় তার সর্ববহিঃস্থ কক্ষে একটি ইলেকট্রন প্রবেশ করানো। আয়নন বিভাবের ক্ষেত্রে দেখলে একটা ইলেকট্রন বের করতে গেলে যে পরিমাণ শক্তি লাগে, বিয়োগ করছি একটা ইলেকট্রন। আর ইলেকট্রন আসক্তিতে কি হচ্ছে? গ্যাসীয় অবস্থায় ওর মধ্যে একটা ইলেকট্রন প্রবেশ করাতে গেলে যে পরিমাণ শক্তি লাগে তাকে বলা থাকে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন গ্রহণ এনথালপি। আমি এনথালপি যখন আমি থার্মোডাইনামিক্স তাপগতিবিদ্যা শুরু করব তখন এনথালপি সম্পর্কে আরো আলোচনা করব। তারপরে প্রশ্ন দেখো, প্রথম ইলেকট্রন আসক্তি অপেক্ষা দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান বেশি হয় কেন? এর পিছনে কারণটা দেখো। একটা অক্সিজেন কি করলো? একটা ইলেকট্রন গ্রহণ করলো, করে ও মাইনাস তৈরি করলো, এবং গ্যাসীয় অবস্থায় কিন্তু এগুলো হতে হবে, তাই জন্য গ্যাস লিখছি। এবং এই ও মাইনাস এটা হচ্ছে প্রথম, এই বিক্রিয়া হওয়ার জন্য যে শক্তিটা লাগে সেটা হচ্ছে প্রথম ইলেকট্রন আসক্তি। এইবারে ও মাইনাস যেটা হলো তার মধ্যে আবার একটা ইলেকট্রন যদি ঢুকাতে যায়, তাহলে যেটা হবে এটাও গ্যাসীয় অবস্থা থাকবে, তাকে বলে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। দেখো প্রথমবার ইলেকট্রন ঢুকালাম, যে শক্তি লাগবে, দ্বিতীয়বার যখন ঢুকাতে যাবো না তখন আরেকটা ইলেকট্রন যখন ঢুকাবো, দেখো এটাও তো মাইনাস আর ইলেকট্রনও মাইনাস, মাইনাস মাইনাস পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। বিকর্ষণের জন্য চট করে কিন্তু একে এর মধ্যে ঢুকানো যাবে না, তাই জন্য কি করবে? প্রচুর পরিমাণে শক্তি লাগবে, তাই জন্য ইলেকট্রন আসক্তির মানটা কিন্তু বেড়ে যায়। দ্বিতীয় ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মানটা বেড়ে যায়। তারপরে দেখো পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান। আশা করি তোমাদেরকে হয়তো এটা বোঝানোর কোনো দরকার নেই, তোমরা মোটামুটি এটা পড়ে এসেছো যে কতগুলো কারণ রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে 1-এর সাথে মিল আছে, কিছু কিছু ক্ষেত্রে 7 নম্বর ঘরের সাথে মিল আছে, 7B নম্বর ঘরের সাথে মিল আছে, তাই জন্য একে 1 নম্বরেও জায়গা দেওয়া হয়, আবার হচ্ছে 7 নম্বরেও জায়গা দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, 1-এর এ আর হচ্ছে 7A, সরি বি না 7A, এই দুটো
দুটো ঘরের ধর্মের সাথে মিল থাকার জন্য একে আমরা বলে থাকি এর একটু অবস্থান নিয়ে একটু সন্দেহ আছে, তাই জন্য একে দ্বৈত এলিমেন্ট বা দ্বৈত এলিমেন্ট বলা হয়ে থাকে, বা দুষ্টু মৌল বা নটি এলিমেন্ট একে বলে থাকি। তারপরে প্রশ্ন দেখো, অভ্যন্তরীণ সন্ধিগত মৌলের ইলেকট্রন বিন্যাস। তোমরা যদি ল্যান্থেনাইট বুঝে থাকো বা অ্যাক্টিনাইট বুঝে থাকো তাহলে হয়তো অসুবিধা নেই, আমি এটা আলোচনা করেছিলাম যে 4, 5, 6 ল্যান্থেনাইটের ক্ষেত্রে লিখব এস, তারপরে এস পুরো ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, এফ এটা হচ্ছে ডি, ডিতে সাধারণত 0 থেকে 1টা থাকে, আর এফ এ হচ্ছে 1 থেকে 14টা থাকে। এরকম এটা হচ্ছে ল্যান্থেনাইট। এটাই হচ্ছে ল্যান্থেনাইট মৌলই হচ্ছে অভ্যন্তরীণ সন্ধিগত মৌল। বা অ্যাক্টিনাইট হতে পারে, অ্যাক্টিনাইট হচ্ছে 5, 6, 7 হবে, 5, 6, 7, লাস্ট 7 হচ্ছে ইলেকট্রন দ্বারা পূর্ণ, তারপরে হচ্ছে ডি থাকবে 0 থেকে 1টা থাকবে, আর এটা থাকবে এফ, এফ এ থাকবে 1 থেকে 14টা। ব্যাপারটা একই, খালি ল্যান্থেনাইটের ক্ষেত্রে হচ্ছে 5, 4-এর জায়গায় মানে 1 কম করে থাকছে। তারপরে দেখো কি বলেছে, প্রথম সন্ধিগত মৌল কোন পর্যায়ে আছে এবং কেন। প্রথম সন্ধিগত মৌল রয়েছে 4র্থ পর্যায়ে। আমি আলোচনা করেছি এটা, যে পরমাণু ক্রমাঙ্ক 21 থেকে 30 পর্যন্ত, এবং এই পর্যায়ে মানে 21-এর পরেই প্রথম 21 থেকে প্রথম ডি অরবিটাল আসে, এবং ডি অরবিটাল আসার জন্য এটা হচ্ছে প্রথম সন্ধিগত মৌল। তার আগে কিন্তু ডি অরবিটাল ছিল না, আসে না, ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল থাকে না, সেই জন্য সেগুলোকে সন্ধিগত মৌল বলি না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারো যদি কোনো অসুবিধা থাকে তারা কমেন্ট বক্সে জানিও, আমি তার উপরে কিন্তু একটা ভিডিও বানাবো। ঠিক আছে, দেখতে থাকো, বন্ধুদেরকে শেয়ার করে দিও। ধন্যবাদ। সাবস্ক্রাইব মাই চ্যানেল পিকেবি ম্যাথ।